ক্লাস 9-এর মেয়েরা, আজকে আমি আবার পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ রিভিশন 7 আমি কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পাবে, আমি বলবো, তোমরা ঠিক করে শোনো। প্রথম বিশ্বযুদ্ধের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির উল্লেখ করো। এই যুদ্ধের বিভিন্ন ফলাফলগুলি উল্লেখ করো। 1914 থেকে 1918 এই বিশ্বযুদ্ধ হয়েছিল এবং এটি বিশ্বের প্রথম ভয়ঙ্করতম যুদ্ধ। ক্ষয়ক্ষতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সৈনিকদের প্রাণহানি, প্রায় 1,30,00,000 সেনা মারা গেছে। হতাহতদের বেশিরভাগই অর্থাৎ 2/3 অংশই ছিল মিত্রপক্ষের সেনা। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছিল রাশিয়ার। অসামরিক লোকের মৃত্যু, বিশেষ করে সামরিক আক্রমণ, যুদ্ধজনিত খাদ্যাভাব, মহামারী ইত্যাদির কারণে প্রচুর অসামরিক লোক মারা গেছে। বিখ্যাত ইংরেজ কবি উইলফ্রেড ওয়েন এই যুদ্ধে নিহত হন। সম্পদের ক্ষয়ক্ষতিতে আমরা দেখতে পাচ্ছি দৈনিক এই যুদ্ধে যোগদানকারী দেশগুলির ব্যয় হয়েছিল $24 কোটি, আর মোট ব্যয় হয়েছিল $27,000 কোটি। এছাড়া জাহাজ ও জাহাজবাহী পণ্য ডুবিয়ে নানা রকম ধাতু নষ্ট করে বিপুল পরিমাণ সম্পদও ধ্বংস হয়েছে, যা কিন্তু হিসেব রাখা সম্ভব হয়নি। এই যুদ্ধের ফলাফল দেখতে গিয়ে আমরা দেখতে পাই যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, এর আগের কোনো যুদ্ধে এই বিপুল অর্থক্ষয় হয়নি। জাতীয়তাবাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919-এ যে প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল, সেখানে জাতীয়তাবাদকে স্বীকৃতি দেওয়া হলে এক ভাষাকে কেন্দ্র করে এক জাতি এবং এক ভাষাকে নিয়ে জাতীয় রাষ্ট্র গঠিত হতে থাকে এবং বিশেষ করে গণতন্ত্রের প্রসার হয়। ডেভিড টমসন বলছেন, প্রথম বিশ্বযুদ্ধে গণতন্ত্রই জয়ী হয়েছিল। 1914 ইউরোপে 5টি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং 1916-তে সেটা দাঁড়ায় 16টিতে। একনায়কতন্ত্রের প্রসার, এই যুদ্ধের পরে জার্মানি, ইতালি, রাশিয়া, তুরস্ক, স্পেন প্রভৃতি দেশে একনায়কতন্ত্রের প্রসার ঘটে এবং এর পরে বিভিন্ন দেশে খাদ্যাভাব, বেকারত্ব এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হলে একনায়কতন্ত্রের প্রসারটা যথেষ্ট পথ তৈরি হয়। শক্তি কেন্দ্রের পরিবর্তন, বিশ্বযুদ্ধের আগে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স ছিল ইউরোপের প্রধান শক্তিশালী দেশ, কিন্তু এর পরে দেখলাম তাদের পূর্ব গৌরব ও ক্ষমতা ধ্বংস হয় এবং আমেরিকা ও রাশিয়া বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে আত্মপ্রকাশ করে। তারপরে হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তার বিখ্যাত 14 দফা নীতি ভিত্তি করে জাতিসংঘ বা লিগ অব নেশনস, যেটা তোমরা পড়েছো, একটি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠান গঠিত হয় এই সময়। সামাজিক পরিবর্তন, যুদ্ধে যুবকের মৃত্যুর ফলে শিল্প কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠানে কাজে শ্রমিকদের অভাব দেখা দেয় এবং সেখানে প্রচুর মেয়ে নিযুক্ত হয়, ফলে মেয়েদের সামাজিক মর্যাদা বাড়ে এবং শ্রমিক শ্রেণীরও সামাজিক মর্যাদা সেই সময় থেকে বাড়তে থাকে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাফল্যের কারণ বা জার্মানির ব্যর্থতা, পরাজয়ের বা কারণগুলো কী ছিল? সামরিক শক্তির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি জার্মানির সামরিক শক্তি এককভাবে বেশি হলেও অক্ষ শক্তির সম্মিলিত শক্তির তুলনায় সেটা কিন্তু যথেষ্ট কম ছিল। অর্থাৎ অক্ষ শক্তির সম্মিলিত শক্তির তুলনায় মিত্রপক্ষের মোট শক্তি যথেষ্ট বেশি ছিল। সৈন্য নিয়োগ, মিত্রপক্ষ বিভিন্ন যুদ্ধে পৃথক সেনাবাহিনী নিয়োগের সুযোগ পেলে জার্মানি একই বাহিনী পূর্ব ও পশ্চিম রণাঙ্গন, যেটি বিশ্বযুদ্ধে দুটো রণাঙ্গন তৈরি হয়েছিল, মোকাবিলা করতে বাধ্য হয়, ফলে তার অনেক অসুবিধার সৃষ্টি হয়। নৌশক্তি আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের নৌভর ছিল অত্যন্ত শক্তিশালী জার্মানির তুলনায়, অর্থাৎ নৌশক্তিতে দুর্বল জার্মানির পক্ষে ইংল্যান্ডের সাথে পেরে ওঠা সম্ভব ছিল না। ঔপনিবেশিক সাম্রাজ্য ক্ষেত্রে আমরা দেখি জার্মানির তুলনায় ইংল্যান্ড এবং ফ্রান্সের ঔপনিবেশিক সাম্রাজ্য সুবিশাল থাকায় সেখান থেকে তারা জনবল এবং অর্থবল ব্যবহারের সুযোগ পায়। এবার আমেরিকার যোগদান, বিশেষ করে যুদ্ধের মাঝপথে বিপুল সৈন্য, অস্ত্র, অর্থশক্তি দিয়ে আমেরিকা মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দিলে জার্মানির পরাজয় কিন্তু অনিবার্য হয়ে পড়ে। কূটনীতি দেখতে পাচ্ছি আমরা, মিত্রপক্ষ কূটনীতির দ্বারা ইতালিকে অক্ষ শক্তি থেকে নিজেদের পক্ষে নিয়ে আসে, কিন্তু জার্মানি এরূপ কূটনৈতিক দক্ষতা দেখাতে পারেনি। যুদ্ধ কৌশল
আমরা দেখি জার্মান আক্রমণাত্মক যুদ্ধে দক্ষ হলেও আত্মরক্ষামূলক যুদ্ধে মোটেই দক্ষ ছিল না। অর্থাৎ যুদ্ধের প্রয়োজনে পিছিয়ে যাওয়ার জন্যে প্রয়োজনীয় ভূখণ্ড রাশিয়ার থাকলেও জার্মানির তা ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্র শক্তি পরাজিত জার্মানির ওপর বিভিন্ন দমনমূলক নীতি চাপিয়ে দেয়। ফলে ক্ষুব্ধ জার্মানি অচিরেই এই সন্ধি ভেঙে বেরিয়ে আসে। অধ্যাপক ল্যাংসামের মতে 1790 থেকে 1913 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীতে ঘটে যাওয়া যুদ্ধগুলিতে যত মানুষ মারা যায় তার দ্বিগুণ মানুষ প্রথম বিশ্বযুদ্ধে মারা যাচ্ছে। ভাষা সন্ধির বিভিন্ন শর্তগুলো উল্লেখ করতে বলছে। এই প্রশ্নটি অনেক সময় ইম্পর্টেন্ট হয়, কারণ 28শে জুন 1919 প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্র শক্তি পরাজিত জার্মানির উপর এই সন্ধি চাপিয়ে দেয়। এই সন্ধির শর্ত অনুসারে বেশ কিছু ভৌগোলিক শর্ততে আমরা দেখতে পাচ্ছি জার্মানিকে বিভিন্ন দেশের হাতে, রাষ্ট্রের হাতে ভাগ করে দেওয়া হয়। ফ্রান্সকে আলসেস লোরেন, বেলজিয়ামকে ইউপেন ম্যালমেডি, মরিসনেট, ডেনমার্ককে স্লেজভিগ, লিথুয়ানিয়াকে মেমেল, পোল্যান্ডকে পোজেন, পশ্চিম প্রাশিয়া, জার্মানির পূর্ব দিকে স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র তৈরি করা হয়। উত্তর সালেসিয়া, পূর্ব প্রাশিয়ার গণভোটের দ্বারা পোল্যান্ডের সঙ্গে যুক্ত হতে চাইলে জার্মানি তাতে সম্মত হয়। সমুদ্রের সঙ্গে যোগাযোগের জন্য পোল্যান্ডকে জার্মানির ভিতর দিয়ে পুলিশ করিডোর নামে রাস্তা করে দিতে বাধ্য হয়। জার্মানির ডানজিক বন্দরকে উন্মুক্ত বন্দর হিসেবে ঘোষণা করা হয়। জার্মানি পশ্চিম দিকে ফ্রান্সকে যাতে আক্রমণ করতে না পারে সেজন্য পশ্চিম দিকে একটি নিরাপত্তা বলয় করে তোলা হয়। সামরিক শর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাষায় সন্ধির দ্বারা জার্মানির ভবিষ্যৎ শক্তি বৃদ্ধির যাতে সম্ভাবনা একদম নষ্ট হয় সেজন্য স্থল, জল, বিমান বাহিনী ভেঙে ফেলা হয়। জার্মানির সৈন্য সংখ্যা 1 লক্ষতে নামিয়ে নিয়ে আসা হয়। সামরিক শিক্ষাদান নিষিদ্ধ করা হয়। রাইন নদীর পশ্চিম তীরে অসামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। জার্মানিতে কামান, ট্যাঙ্ক, বোমারু বিমান ইত্যাদি তৈরি নিষিদ্ধ হয় এবং জার্মানির ব্যয়ে পূর্ব দিকে রাইন নদীর মিত্রপক্ষের সেনাবাহিনী একটি কমিশন সর্বক্ষণ মোতায়েন থাকে যাতে সে কোনোভাবেই কোনো সামরিক দিক থেকে উন্নতি করতে না পারে। অর্থনৈতিক শর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ অপরাধী ঘোষণা করে জার্মানিকে তার উপর 660 কোটি পাউন্ডের এক বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। জার্মানির কয়লা সমৃদ্ধ সার উপত্যকা 15 বছরের জন্য ফ্রান্সের অধিকারে চলে যায়। জার্মানির বাজারে মিত্রপক্ষের পণ্য বিক্রিতে অগ্রাধিকার দেওয়া হয়। এখানকার জলপথ আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয়। অন্যান্য শর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাইজার দ্বিতীয় উইলিয়ামকে যুদ্ধ অপরাধী হিসেবে অভিযুক্ত করে তার বিচারের চেষ্টা করা হয়। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার কথা বলা হয়। পোল্যান্ড, বেলজিয়াম, ইউগোস্লাভিয়া ও চেকোস্লোভাকিয়া স্বাধীনতা স্বীকৃতি হয়। মূল্যায়নে আমরা বলতে পারি যে ভাষায় সন্ধিতে জার্মানিকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা করা হয়। জার্মানির আপত্তিগুলি নাকচ করে জার্মানিকে বিমান আক্রমণের হুমকি দিয়ে ভাষায় সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়। এজন্য জার্মান ঐতিহাসিকরা এই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক E.H. কার বলছেন, এই জবরদস্তিমূলক সন্ধি পালনের বিষয়ে জার্মানির কোনো নৈতিক বাধ্যবাধকতা ছিল না। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ভাষায় সন্ধির শর্তাবলী জার্মানিতে কিভাবে উগ্র জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল। অর্থাৎ এই সন্ধির পরে বিশ্বে উগ্র জাতীয়তাবাদের প্রসার সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্র শক্তি প্যারিসের এই যে শান্তি সম্মেলনে জার্মানির ওপর যে বৈষম্যমূলক ভাষায় সন্ধি চাপিয়ে দেয় তার প্রতিবাদেই জার্মানি ও তার মিত্র রাষ্ট্রগুলিতে উগ্র জাতীয়তাবাদ শক্তিশালী হয়ে ওঠে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পরে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের কেন প্রসার ঘটছে। প্রথম, অর্থনৈতিক ক্ষতি। ভাষায় সন্ধির দ্বারা সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে, বিপুল পরিমাণ ক্ষতির বোঝা তার উপর চাপানো হয়েছে। তার জাতীয়তাবাদে আঘাত করা হয়েছে, অর্থাৎ তার ভূখণ্ডকে কেটে অন্য দেশের সঙ্গে যুক্ত করে দিয়ে জার্মান পিতৃভূমি থেকে বিচ্ছিন্ন করে অন্য দেশে সংখ্যালঘু হয়ে পড়ে এই জার্মানরা। এই অবিচারের ফলেই সেখানে উগ্র জাতীয়তাবাদের অগ্রসর হয় তারা। নাৎসি দলের প্রচার। জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্রের শাসনকালে নাৎসি নেতা হিটলার ব্যাপক উগ্র জাতীয়তাবাদী প্রচার চালায় এবং জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করে। তিনি বলেন যে জার্মানরা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ জাতি। খাঁটি আর্য জাতির বংশধর এই জার্মানরা ভাষায় সন্ধির অবিচার মেনে নেবে না। ঠিক যেমন আমরা
জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের কথা পড়েছিলাম, ঠিক একই কথা আমরা হিটলারের মুখেও শুনতে পাচ্ছি এই জার্মান জাতির শ্রেষ্ঠত্বের প্রচারের কথা। হেরেনভগ তত্ত্ব। হিটলার উগ্র জাতীয়তাবাদী হেরেনভগ তত্ত্বে বিশ্বাসী ছিল। এই তত্ত্বের অনুযায়ী যে কোনো শ্রেষ্ঠ জাতি অন্যান্য বর্ণসংকর জাতির ওপর আধিপত্য প্রতিষ্ঠার অধিকারী। এই তত্ত্বকে কাজে লাগিয়ে হিটলার ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সুবিশাল জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। অর্থাৎ জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ এই ঘটনাটা ঘটার পর হিটলারের নেতৃত্বে নাৎসিবাদ শক্তিশালী হয়ে উঠছে, যেটা আমরা পরে পড়ব, আলোচনা করব। আগে তোমরা পড়েছো, রিভিশনের জন্য আমি পরে আবার বলবো। 1933-এ নিরস্ত্রীকরণ সম্মেলনে ভাষা সন্ধির অন্যায়গুলি দূর করার প্রস্তাব নিয়ে তিনি প্রত্যাখ্যাত হলে জাতিসংঘের সদস্যপদ তিনি ত্যাগ করেন। তিনি জার্মানির অস্ত্রসজ্জা বৃদ্ধি করেন, রাইন ভূখণ্ড, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া দখল করে পোল্যান্ড আক্রমণ করেন। ইতিমধ্যে ইতালিতেও উগ্র জাতীয়তাবাদ দেখা গেছে, অর্থাৎ মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদ শক্তিশালী হয়ে উঠছে। সেখানেও জাতিসংঘের বিরোধিতায় তারা মেতে উঠছে। আবিসিনিয়া দখল করে ইতালীয় পূর্ব আফ্রিকা নামে একটি নতুন রাষ্ট্র গঠন করছে। আমরা জাপানেও উগ্র জাতীয়তাবাদ দেখতে পাচ্ছি। জাপানে জঙ্গি সমরবাদ শক্তিশালী হয়ে উঠছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই উগ্র জাতীয়তাবাদী ইতালি, জার্মানি ও জাপান পরস্পরের বন্ধু হয়ে উঠেছিল। ইতালি ও জার্মানির মধ্যে রোম বার্লিন অক্ষ চুক্তি 1936, জার্মানি ও জাপানের মধ্যে কমিন্টার্ন বিরোধী চুক্তি 1936, ইতালি 1937-এ কমিন্টার্ন বিরোধী চুক্তিতে যোগ দিলে এই তিনটি দেশকে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি গড়ে ওঠে। ফলে এই দেশগুলিতে উগ্র জাতীয়তাবাদ ভালোভাবেই গড়ে উঠতে দেখা দেয়। এবার আমরা যে প্রশ্নটা দেখছি, 1929 অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণ। 1929-এ আমেরিকায় এক তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়েছিল এবং দেশের অর্থনীতিতে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই সংকটকে মহামন্দা বলা হয়। এই মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল। প্রথম হচ্ছে উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না। ফলে শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে। শিল্পপতিরা উৎপাদনের হার কমিয়ে দেয়, রপ্তানি কমে যায়। প্রথম বিশ্বযুদ্ধ তার আগে ইউরোপে আমেরিকায় যে শিল্পদ্রব্য ভোগ্যপণ্য ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরে শিল্প সামগ্রী এবং ভোগ্যপণ্য যখন তারা ইউরোপীয় শক্তিগুলি নিজেরাই তৈরি করতে থাকলো, ফলে মার্কিন পণ্য রপ্তানিতে হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি ধাক্কা খেল। শিল্প সংস্থার নিয়ন্ত্রণ। বিংশ শতকের শুরু থেকে আমেরিকার উৎপাদন ব্যবস্থায় ছোটখাটো উৎপাদকদের গুরুত্ব কমতে থাকে। মুষ্টিমেয় কয়েকটা শিল্প সংস্থার হাতে সমস্ত কিছু কুক্ষিগত হয়। বিশ্বের বাজারে এইসব শিল্পজাত পণ্যগুলো চাহিদা কমায়, উৎপাদন কমিয়ে দিয়ে কর্মী ছাঁটাই শুরু হওয়ার ফলে এক বিশাল বেকার সমস্যার সৃষ্টি হয়। কৃষকদের দুর্দশা দেখা দেয়, শেয়ার বাজারে ধস নামে। 1929 24শে অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে। আর 1920 দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যে সেই দাম কমতে থাকে। স্বর্ণ সংকট দেখা দেয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের বহু দেশ নিজের দেশের সোনা আমেরিকায় রপ্তানির বিনিময়ে আমেরিকা থেকে প্রচুর পণ্য সামগ্রী ক্রয় করে। এইভাবে ইউরোপের সোনা আমেরিকায় চলে যায়। কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিলে নিজেদের দেশের সোনা অন্যান্য মূল্যবান ধাতু তারা পাঠানো বন্ধ করে। ফলে মার্কিন অর্থনীতিতে ক্ষতি হয়। শুল্ক হার। আমেরিকা নিজের উৎপাদিত সামগ্রীর বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে বিদেশ থেকে আমেরিকায় আসা পণ্যের ওপর অত্যাধিক হারে শুল্ক চাপিয়ে দেয়। ফলে সেই সময় পণ্যের মূল্য বেড়ে গিয়ে আমেরিকায় বিক্রি কমে যায়। এর ফলে আমরা দেখতে পাচ্ছি মালিকরা উৎপাদন বন্ধ করলে কলকারখানাগুলো বন্ধ হয়ে বহু মানুষ বেকার হয়ে যাচ্ছে। 1929-এর এই মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করেছিল। আমেরিকার ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যে প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলছেন, অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়।
এই মহামন্দার প্রভাব আলোচনা করতে গেলে আন্তর্জাতিক অর্থনীতিতে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে ধস, ব্যাংক ব্যবস্থার বিপর্যয়, লগ্নিকারীদের ক্ষতি, কৃষি সংকট, বেকার সমস্যা, বাণিজ্যে বিপর্যয়, ঋণ পরিশোধে ব্যর্থ, সোনা রপ্তানি নিষিদ্ধ হয়ে যায়, অর্থনৈতিক বিচ্ছিন্নতা দেখা দেয়, রাজনৈতিক আদর্শে প্রভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন দেশে একনায়কতার উত্থানের পথ সহজ হলে বিশ্বের নিরাপত্তা বিঘ্ন ঘটছে, সমাজতান্ত্রিক অর্থনীতি জনপ্রিয় হচ্ছে। হুগার মরিটোরিয়াম বা হুবার স্থগিতকরণের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি 1931-এ বিভিন্ন দেশে মহামন্দা তীব্র আকার ধারণ করে। এই ভয়াবহ পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রপতি হুবার 20 জুন 1933 বিদেশি রাষ্ট্রগুলি কর্তৃক আমেরিকাকে ঋণ পরিশোধের বিষয়টি 1 বছর স্থগিত থাকবে। এই ঘোষণায় হুবার স্থগিতকরণ নামে পরিচিত। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে 64টি দেশের প্রতিনিধিরা 1933 খ্রিস্টাব্দে লন্ডনে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে সমবেত হয়। এই সম্মেলন সফল হয়নি। মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তার নিউ ডিল বা নতুন ব্যবস্থার কথা ঘোষণার মাধ্যমে আমেরিকার অর্থনৈতিক সংকট দূর করার উদ্যোগ নেন। বিশেষ করে আমরা রুজভেল্টের যে নতুন ব্যবস্থা বা নিউ ডিল দেখতে পাচ্ছি, সেই নিউ ডিলটি কি? রুজভেল্টের পরামর্শদাতা রেমন্ড চার্লস মোলে নিউ ডিল কথাটি নির্বাচন করেন এবং রুজভেল্ট তার নির্বাচনী প্রচারে কথাটি জনপ্রিয় করে তোলেন। এই নিউ ডিল বা নতুন ব্যবস্থা হচ্ছে আমেরিকার বেকার সমস্যার সমাধান, কৃষি, শিল্প, বাণিজ্য, ব্যাংক প্রভৃতি ব্যবস্থার পুনর্জীবনের উদ্দেশ্যে বেশ কিছু কঠোর পদক্ষেপকে বুঝিয়েছেন। এই ব্যবস্থার উদ্দেশ্যগুলি ছিল গণতন্ত্র রক্ষার মাধ্যমে আমেরিকাবাসীর কল্যাণ সাধন, আমেরিকার অন্নহীন, গৃহহীন, দরিদ্র মানুষকে সাহায্য দান, অর্থনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করে পুনরায় মার্কিন অর্থনীতির পুনর্জীবন ঘটানো, সংস্কারের মাধ্যমে দুর্বলতা দূর করে ভবিষ্যৎ অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ। এই জন্য তিনি কি করলেন? অবাধ বাণিজ্য নীতির পরিবর্তন ঘটান, দেশবাসী যাতে ব্যাংকে টাকা জমা রাখার সাহস পায় সেজন্য অর্থের গ্যারেন্টি দেয়। দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠন করে শেয়ার, বন্ড, সিকিউরিটির ওপর সরকারি নিয়ন্ত্রণ চাপানো হয়। কৃষক ত্রাণ আইন এর সাহায্যে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। বেকার সমস্যার জন্য সিভিলিয়ান কনজারভেশন কর্পস নামে সংস্থা তৈরি করে বেকার যুবককে নির্মাণ কার্যে নিয়োগ করা হয়। জাতীয় শিল্প পুনঃপ্রতিষ্ঠিত আইনের মাধ্যমে শিল্পের পুনর্জীবন ঘটানো হয়। দ্য ফেডারেল এমার্জেন্সি রিলিফ অ্যাডমিনিস্ট্রেশন নামে সংস্থার অধীনে $500 মিলিয়ন একটি তহবিল গড়া হয়। এর কিছু ত্রুটিও দেখা যাচ্ছে। বেকার সমস্যার সমাধান, উৎপাদন ব্যবস্থার পুনর্জীবনের যে উদ্যোগ নেওয়া হয় তা কিন্তু সফল হয়নি। শিল্পের বিকাশ আশানুরূপ হয়নি। শিল্পপতি ও ব্যবসায়ীরা যথেষ্ট এই ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ছিল। সাফল্য বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি দারিদ্র্য ও বেকারত্ব একটু কমেছিল। সময়সীমা শ্রমিকদের কাজের 8 ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে। সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়। শিশু শ্রমিক নিষিদ্ধ করা হয়। রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল তৈরি করা হয়। কৃষির উন্নতির জন্য জলাধার, সেচ প্রকল্প, বন্যা প্রতিরোধ ইত্যাদি উদ্যোগ নেওয়া হয়। মার্কিন ঐতিহাসিক রিচার্ড হফস্টাডার বলেছেন, মার্কিন রাষ্ট্রপতির ক্ষেত্রে নিউ ডিল একটি নতুন বিচ্যুতি, কিন্তু বহু অর্থনীতিবিদ এই বক্তব্য মানতে বা নারাজ। তাদের মতে রুজভেল্টের নিউ ডিল মার্কিন অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আমেরিকা যখন অর্থনৈতিক সংকটে দিশেহারা, তখন রুজভেল্টের এই নিউ ডিলের কর্মসূচির দ্বারাই দেশ ঘুরে দাঁড়ায়। তোমরা বেশ কিছু অবজেক্টিভ দেখতে পাবে। এই অবজেক্টিভগুলো তৈরি করবে, তোমাদের বইয়ের পেছনেও আছে। তোমাদের অন্যান্য প্রশ্ন থেকে, বইয়ের প্রশ্ন থেকেও দেখতে পাবে তোমরা। এইগুলো কিন্তু তোমরা প্রত্যেকে তৈরি করবে। 14 দফা নীতি কি, কবে কি উদ্দেশ্যে ঘোষণা করেন, কালো বৃহস্পতিবার বা কালো মঙ্গলবার কি, মহামন্দার ফলে ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোনটি, জাতিসংঘের জনক কাকে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দের শান্তি সম্মেলন কোন শহরে বসেছিল, হুবার মরিটোরিয়াম কি, মার্কিন শেয়ার বাজার কোথায় অবস্থিত, মার্কিন ইতিহাসে কালো মঙ্গলবার কোন দিন, কালো বৃহস্পতিবার বলতে কোন দিনটিকে বোঝায়। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পাবে। মেয়েরা উত্তর যথেষ্ট পরিমাণে তোমরা এগুলো পেয়ে যাবে। তৈরি করবে, টেক্সট বই ভালো করে তৈরি করবে। একটি প্রশ্ন আমি অবজেক্টিভ এবং কিছু প্রশ্নের ছবিও তোমরা স্ক্রিনে দেখতে পাবে, সেগুলো অভ্যাস করবে। ঠিক আছে,
তোমাদের সামনে পরীক্ষা, আগের 4টে চ্যাপ্টার ভালো করে তৈরি করবে, কারণ ওই চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে। তোমাদের রিভিশনও পড়ানো হয়েছে, সেগুলো তোমরা ঠিক করে প্র্যাকটিস করবে।